হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডি গ্লুকোজ এর যে হাওয়ার্থ প্রজেকশন, সেই হাওয়ার্থ প্রজেকশন সম্পর্কে আমরা ডিসকাশন করব। তো সব থেকে প্রথমেই আমরা গ্লুকোজের যে নর্মাল স্ট্রাকচার, সেই নর্মাল স্ট্রাকচারটা আমরা ড্র করার চেষ্টা করব। তো সব থেকে উপরেই আমরা কাকে রাখবো? CHO এটাকে রাখবো। এইবার সব থেকে নিচে আমরা কাকে রাখবো? CH2OH-কে রাখবো। আমরা জানি ডি গ্লুকোজের ক্ষেত্রে টোটাল 6টা কার্বন থাকে, তাহলে মাঝের যে 4টে বন্ড হবে, অর্থাৎ কার্বনের বন্ড হবে, সেটাকে যদি আমরা প্রথমে এইভাবে ড্র করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে সব থেকে ওপরের ওইচটা থাকে আমার ডান দিকে, তারপরের ওইচটা থাকে আমার বাঁ দিকে, তারপরের ওইচটা থাকে আমার ডান দিকে, এবং লাস্টের ওইচটাকে তো ডান দিকে রাখতেই হবে, তবেই তো আমাদের এটা ডি গ্লুকোজ হবে। তাহলে এই হচ্ছে আমার ডি গ্লুকোজ এর স্ট্রাকচার। এতটা অবধি আমাদের কোনো রকম ডাউটের কোনো ব্যাপার নেই। এতটা অবধি নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার হয়ে আছে। এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে আমার 6 নাম্বার কার্বন। এইবার যদি আমরা এর হাওয়ার্থ প্রজেকশন দেখতে চাই, তাহলে আমাদেরকে কীরকমভাবে স্ট্রাকচারটা করতে হবে? দেখো, এই যে আমার অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন কি করবে? অক্সিজেনের মধ্যে আমাদের লোন পেয়ার রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে ওএইচের অক্সিজেন, এই ওএইচের অক্সিজেন আমার এই কার্বন সেন্টারে অ্যাটাক করবে, ঠিক আছে? তো এই যে আমার কার্বন সেন্টারে অ্যাটাক করলো, তার কারণটা হচ্ছে অক্সিজেন হচ্ছে নিউক্লিওফাইল, আর কার্বন সেন্টারটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, অর্থাৎ কার্বন সেন্টারে ইলেকট্রন ঘনত্ব কম। তাহলে এই যে অক্সিজেন, এই অক্সিজেনের লোন পেয়ার থাকার জন্য এই অক্সিজেন কোথায় যে অ্যাটাক করছে? কার্বন সেন্টারে। ফলে এই পাই বন্ডের ইলেকট্রন কার মাথায় শিফট হয়ে যাবে? অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে। বেশ, তো এখানে আমার রিয়েকশানটা তাহলে এরকম হবে, খুব ভালো করে লক্ষ্য করো, যে যখন আমার এই পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট হবে, তখন এই ডবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, ওয়ের মাথায় মাইনাস চার্জ চলে আসবে, আর এই যে H+, এই H+টা তখন ওয়ের সাথে যুক্ত হয়ে যাবে OH। তাহলে পরে আমার যেটা অ্যাকচুয়াল স্ট্রাকচার আসবে সেটা হবে এরকম, যে হাইড্রোজেনটাকে আমি রাখলাম, তারপরে আমি কার্বনকে রাখলাম, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে O- হলো, তার সাথে এইচটা যুক্ত হয়ে আমার এটা হয়ে গেল OH। এতটা অবধি আমাদের কোনো রকম ডাউটের কোনো ব্যাপার নেই। সব থেকে নিচে আমি CH2OH-টা যেমন আছে লিখে ফেললাম। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন। এইবার আমি 2 নাম্বার কার্বনটা আমার যেমন আছে অ্যাজ ইট ইজ, ঠিক সেরকম আমাদের থেকে গেল। তারপরের কার্বনটাতে ওইচটা বাঁ দিকে থাকবে, হাইড্রোজেনটা ডান দিকে থাকবে, এটা নিয়েও কোনো ডাউট নেই। তারপরেরটা তো কোনো রকম ডাউট নেই, এটা তো ওইচ থাকলো, এটাতে হাইড্রোজেন থাকলো। আমার সমস্যাটা হচ্ছে তার পরেরটা নিয়ে। তার পরেরটাতে লক্ষ্য করে দেখো, বাঁ দিকে তো হাইড্রোজেন থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ডান দিকটাতে আমার ক্ষেত্রে কি হবে? ডান দিকটাতে আমার এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটাকে যদি আমি মাঝ বরাবর রাখি, অর্থাৎ অক্সিজেনটা আমাদের চলে আসছে এখানে মাঝখানটা করে। মাঝখানটা কেন রাখছি? কারণ আমাদের এটা দেখতে ভালো লাগবে বলে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমার বন্ড। এই স্ট্রাকচারটা আমি এখানে পেয়ে গেলাম। আমার এখানে প্রথম কার্বন হচ্ছে আমার এটা 1 নাম্বার কার্বন থাকলো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে আমার 6 নাম্বার কার্বন। এই যে গঠনটা আমরা লিখলাম, এটার নাম হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ। আলফা ডি গ্লুকোপাইরানোজ, গ্লুকোপাইরানোজ। ক্লিয়ার? পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমরা আরেকবার বুঝিয়ে দিই। এই যে আমার ডান দিকের ওইচ যেটা ছিল, সে অক্সিজেনের লোন পেয়ার থাকার জন্য এই অক্সিজেনটা আমার নিউক্লিওফাইল রূপে কাজ করে। তাহলে এই নিউক্লিওফাইল এসে পরে কোথায় অ্যাটাক করবে? কার্বন সেন্টারে অ্যাটাক করবে। কার্বন সেন্টারে অ্যাটাক করার পরে সঙ্গে সঙ্গে পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে, ফলে ওয়ের মাথায় মাইনাস চার্জ তৈরি হবে। আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা যখন এইচের সাথে যুক্ত হবে, তখন আমার তৈরি হয়ে যাবে এটা OH। ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখেছি। তো এখানে আমরা আলফা শব্দটা কেন ব্যবহার করেছি সেটাকে বোঝার জন্য, দেখো এই যে আমরা COOH আমরা লিখেছি, এটা কিন্তু এমন নয় যে অক্সিজেনটা আমার এখানে ডান দিকে আছে। আমরা তো এটাকে এরকমও লিখতে পারতাম, C+, এটাকে আমরা H লিখতে পারতাম। তাহলে যদি আমার C+H হতো, তাহলে আমার ডান দিকটাতে তখন H হতো, আর বাঁ দিকটাতে তখন আমার OH চলে আসতো। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আমরা এখানে 1 নাম্বারে লিখেছি, এটা কিন্তু ফিক্সড নয়। এখানে আমার এই ধারাও OH, এই ধারাও H কিন্তু হতে পারে। তাহলে এর যে অল্টারনেটিভ স্ট্রাকচারটা, সেটাকে আমরা এবার
ড্র করার চেষ্টা করব একটু। এখানটাতে দেখো ডান দিকে তখন এইচ হয়ে যাবে আর বাঁ দিকটাতে হয়ে যাবে আমার OH। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা এবার ড্র করলাম, তাহলে নিচটাতে আমরা যদি CH2OH করি আর বাকি বন্ডগুলো তো আমার একই রকম থাকবে, অর্থাৎ আমার এটা OH হবে, এটা H হবে, আমার বাঁ দিকে এখানটাতে এবার OH হবে, এটা হাইড্রোজেন হবে, তারপরেরটাও আমার ফিক্স থাকবে, অর্থাৎ এটা OH, এটা হাইড্রোজেন। তারপরেরটাতে আমার সমস্যাটা শুরু হবে। সমস্যাটা বলতে আমার এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা বন্ড করবে, কার সাথে বন্ড করবে? অক্সিজেনের সাথে বন্ড করবে, এবং এটাকে আমি এর সাথে এবার এইভাবে জুড়ে দেবো, এই বেশ, এই আমরা জুড়ে দিলাম। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এখানেও এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তারপর একটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে পরে এখানে লক্ষ্য করে দেখো, এই যে পরের স্ট্রাকচারটা আমরা পেলাম, ওইচটা বাঁ দিকে হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি বিটা ডি গ্লুকো পাইরানোজ। তাহলে দুটো স্ট্রাকচার আমরা পেলাম, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজ। তাহলে গ্লুকোজটার ক্ষেত্রে প্রথমটাতে আমার থাকছে মুক্ত শৃঙ্খল, এইখানটাতে আমার যে গ্লুকোজের শৃঙ্খলটা থাকছে সেটা হচ্ছে আমার মুক্ত শৃঙ্খল, এবং আলফা ডি এবং বিটা ডি এর ক্ষেত্রে আমার যে শৃঙ্খলটা তৈরি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার বদ্ধ শৃঙ্খল। বিটা ডি এর ক্ষেত্রেও তাই, এটা হয়ে যাচ্ছে আমার বদ্ধ শৃঙ্খল। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস আমাদের কনসেপ্ট জেনে রাখতে হবে যে কেন এই OH-টা থেকে অক্সিজেনটা যেয়ে পরে এখানে অ্যাটাক করলো এবং এই রিং ফর্মেশনটা হলো। লক্ষ্য করে দেখো, যদি আমরা এই অক্সিজেন থেকে পাঠাতাম তাহলে আমার যে রিং ফর্মেশনটা হতো সেটা 5 মেম্বার রিং ফর্মেশন হতো, কিন্তু এটার ক্ষেত্রে আমার যে রিং ফর্মেশনটা হয়েছে সেটা 6 মেম্বার, 1টা 2টো 3টে 4টে 5টা আর এটা একটা 6টা, 6 মেম্বার রিং ফর্মেশন হয়েছে। আমরা মনে রাখবো 6 মেম্বার চিলের রিং সব থেকে বেশি স্টেবল, তারপর হচ্ছে 5 মেম্বার, তারপর হচ্ছে 7 মেম্বার, তারপরে বাকিগুলো 4 3 এগুলো। তাহলে সব থেকে বেশি স্টেবল যেহেতু 6 মেম্বার রিং, তাই এখানে অক্সিজেনটা, এই লাস্টের যে অক্সিজেনটা ডান দিকে যে ওইচটা রয়েছে এটা যে পরে এখানে অ্যাটাক করে। তো তার ফলে আমাদের দুটো প্রোডাক্ট আমাদের তৈরি হলো, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজ। প্রথমটার নাম লিখে ফেললাম আমরা এ, তারপরেরটার আমরা নাম লিখে ফেললাম বি। এখন আমরা এই যে দুটো স্ট্রাকচার পেলাম, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজ, এই দুটো স্ট্রাকচারকে আমরা এরকমভাবে লিখতে পারি। এই লেখার প্যাটার্নটা আমাদের এখানে জানতে হবে। এটাকে দেখো আমরা একটা 6 মেম্বার রিং তৈরি করে ফেলবো, এবং সেই রিংটা আমার হবে ঠিক বেঞ্জিন টাইপের একটা রিং ফর্মেশন হবে, অর্থাৎ এই পোর্শনটাতে আমার অক্সিজেনটাকে রাখবো। এইবার এটাকে যদি আমি বেঞ্জিন টাইপের রিং যদি করতে চাই, দেখো এটা আমার একটা বেঞ্জিন টাইপের রিং হলো, মাঝখানে আমার অক্সিজেনটাকে দিলাম, আমার এটা একটা 6 মেম্বার রিং। এবার এই যে টোটাল বন্ডগুলো, সেই বন্ডগুলোকে আমি যদি এরকম স্ট্রেট লাইন আকারে এখানে ড্র করি, তাহলে দেখো এই স্ট্রাকচারটা আমার কেমন দাঁড়াবে। খুব ইজিলি আমরা এটা করতে পারবো। এখানে একটা রুলস মনে রাখবো যে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচ হয়েছে সেটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন। তার মানে আমি এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন মার্ক করে ফেলি, পরেরটাকে 2 নাম্বার, তারপরেরটাকে 3 নাম্বার, তারপরেরটাকে 4 নাম্বার, আর এই কার্বনটাকে হচ্ছে 5 নাম্বার কার্বন। তো তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে প্রথমটা তো ওইচটা আমার ডান দিকে আছে, তারপরেরটা তো ওইচটা ডান দিকে আছে, তারপরে বাঁ দিকে আছে। তো এখানে ওইচটা ডান দিকে থাকলে আমরা সেটাকে নিচে লিখব, আর যদি আবার বাঁ দিকে থাকে তাহলে ওপরে লিখব। এই ফর্মেটে আমরা পুরো স্ট্রাকচারটা ড্র করার চেষ্টা করব। তাহলে 3 নাম্বার কার্বনের ওইচটা বাঁ দিকে আছে, তার জন্য আমি এই ওইচটাকে ওপরে লিখব, হাইড্রোজেনটাকে নিচে লিখব। 4 নাম্বার কার্বনে ওইচটা আমার ডান দিকে আছে, তার জন্য আমি নিচে লিখলাম। আর 5 নাম্বার কার্বনে আমার হাইড্রোজেন আছে আর CH2OH আছে। এখানে আমরা খেয়াল রাখবো যে CH2OHটাকে সর্বদা আমরা উপরে রাখবো আর হাইড্রোজেনটাকে আমরা নিচেতে রাখবো। তাহলে আমাদের এই যে স্ট্রাকচারটা আমার তৈরি হলো, এটাই হচ্ছে আমার আলফা ডি গ্লুকোপাইরানোজের রিং স্ট্রাকচার। আর যদি আমরা পরেরটার ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই একই রকমভাবে বিটার ক্ষেত্রে যদি আমরা এই স্ট্রাকচারটা বানাতে চাই, তাহলেও স্ট্রাকচারটা আমার একই রকমের সেম প্যাটার্নের আমার স্ট্রাকচার হবে। অর্থাৎ এখানেও আমি অক্সিজেনটাকে রাখতে পারবো এবং
এটাকে আমি একটা 6 মেম্বার রিং আমি এইভাবে বানাতে পারবো, ঠিক যেমনভাবে আমি আগেরটাকে বানিয়েছি ঠিক তেমনি এখানেও আমি এটাকে বানাতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এর ক্ষেত্রে আমার যেরকম স্ট্রাকচারটা হবে বেশ এরকম। তাহলে এই দাগটা আমি টেনে দেবো, এই দাগগুলো আমি আগের মতনই, তাহলে প্রত্যেকটা দাগকে যদি আমি এখানে ড্র করি তাহলে আমার ওই OH আর এইচটাকে আমি যদি বসিয়ে যাই তাহলেই আমার কিন্তু স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা আমার এখানে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, আর এখানে তো ওপরেরটা হচ্ছে 6 নাম্বার। তো এখানে প্রথম OHটা দেখো বাঁ দিকে আছে, সেই জন্য OHটাকে ওপরে রাখলাম। 2 নাম্বার কার্বনের OHটা ডান দিকে আছে, আমি নিচে রাখলাম। 3 নাম্বার কার্বনের OHটা বাঁ দিকে আছে, তাই আমি OHটাকে ওপরে রাখলাম। 4 নাম্বার কার্বনের OHটা দেখো নিচে আছে, এই ডান দিকে আছে, তাই আমি নিচে রাখলাম। আর 5 নাম্বারটাতে তো আমাদের রুলসটা ফিক্সড, CH2OHটাকে আমি ওপরে রাখবো, আর নিচে আমি কাকে রাখবো, হাইড্রোজেনটাকে রাখবো। তাহলে পরে আমাদের যে দুটো স্ট্রাকচার বেরোলো, একটা আলফা ডি এর ক্ষেত্রে একটা বিটা ডি এর ক্ষেত্রে, লক্ষ্য করে দেখো এই আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে এই দুটো OH আমার পাশাপাশি থাকার জন্য, এই দুটো OH পাশাপাশি থাকার জন্য, দুটোই নিচের দিকে বিলং করার জন্য এখানে একটা বিকর্ষণ কাজ করবে, সেটাকে বলা হচ্ছে স্টেরিক রিপালশন। তার জন্য এই আলফা ডি গ্লুকোপাইরানোস অপেক্ষা বিটা ডি গ্লুকোপাইরানোস অধিকতর স্থায়ী হয়। তাহলে আমাদের এটা হচ্ছে এ স্ট্রাকচারটা, আর এটা হচ্ছে আমার বি এ স্ট্রাকচারটা। তাহলে এই যে আমি এখানে এ স্ট্রাকচার আর এটা যেটা এঁকেছি এই দুটো একই স্ট্রাকচার, ঠিক তেমনিভাবে এইটা আর এইটা হচ্ছে আমার একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে আমার এখানে যে দুটো প্রোডাক্ট তৈরি হলো এদের মধ্যে রিলেশনটা কি যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এখানে এবার লিখব যে এখানে তার আগে সব থেকে আমরা যেটা লিখব যে আলফা ডি গ্লুকোপাইরানোস অপেক্ষা আলফা ডি গ্লুকোপাইরানোস অপেক্ষা বিটা ডি গ্লুকোপাইরানোস, আলফা ডি গ্লুকোপাইরানোস অপেক্ষা বিটা ডি গ্লুকোপাইরানোস অধিকতর স্থায়ী। কেন অধিকতর স্থায়ী? কারণ আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে স্টেরিক রিপালশন ঘটে। সেই কারণে আলফা ডি গ্লুকোপাইরানোস অপেক্ষা বিটা ডি গ্লুকোপাইরানোস অধিকতর স্থায়ী। আরেকটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট সেটা মনে রাখবো, যে ক্ষেত্রে এ এবং বি হলো পরস্পর অ্যানোমার। আমরা ডায়াস্টিওমার পড়েছি, আমরা এপিমার পড়েছি, আমরা ইনানসিওমার পড়েছি, এবার আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যানোমার। তা অ্যানোমার কাকে বলে? যদি আমাদের প্রথম কার্বন অর্থাৎ 1 নম্বর কার্বন, যেটাকে অ্যানোমেরিক কার্বন বলা হয়ে থাকে, সেই কার্বনে যদি আমার ওই যে ডিফারেন্স হয় পজিশনের, তাহলে সেটাকে আমরা বলবো পরস্পর অ্যানোমার। যেমন এখানে যদি আমরা আলফা ডি গ্লুকোপাইরানোজ আর বিটা ডি গ্লুকোপাইরানোজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 নাম্বার কার্বন, এখানে আমার প্রথম স্ট্রাকচারে ওইচটা ডান দিকে থাকলেও দ্বিতীয় স্ট্রাকচারে ওইচটা আমার বাঁ দিকে আছে, তাই এদের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে পরস্পর অ্যানোমার বলা হয়ে থাকে, এবং এই কার্বনটাকে বলা হয়ে থাকে অ্যানোমেরিক কার্বন। তাহলে এ এবং বি হলো পরস্পর অ্যানোমার, কারণ হিসেবে আমরা লিখে রাখবো, কারণ এখানে প্রথম কার্বন অর্থাৎ 1 নম্বর কার্বনে, যেটাকে আমি অ্যানোমেরিক কার্বন দ্বারা চিহ্নিত করছি, তো সেই 1 নম্বর কার্বনে OH গ্রুপের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনের
পার্থক্য রয়েছে। তো যদি 1 নম্বর কার্বনে যদি OH গ্রুপের কনফিগারেশনের পার্থক্য থাকে, অর্থাৎ একটা ডান দিকে এবং একটা বাঁ দিকে থাকে, তাহলে পরস্পর বলা হয়ে থাকে তাদেরকে অ্যানোমার। তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে আমরা বলতে পারবো তারা হচ্ছে পরস্পর অ্যানোমার। খুব ইম্পর্ট্যান্ট টার্ম যে এদের মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা কি, এবং অ্যানোমার কখন বলা হয়, যখন 1 নাম্বার কার্বনে কোন ডিফারেন্স থেকে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে পরস্পর অ্যানোমার। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। আজকে আমরা দেখলাম অ্যানোমার কি, এবং আমরা দেখলাম যে হাওয়ার্ড প্রজেকশনের মাধ্যমে আমাদের কি করে আলফা ডি গ্লুকোপাইরানোজ এবং বিটা ডি গ্লুকোপাইরানোজ তৈরি হয়, সেটা আমরা দেখলাম। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মিউটা রোটেশন এবং ফ্রুক্টোজ।